দিদি, আপনার যে সংগ্রামটা, যে একজন একদম খেটে খাওয়া পরিবারের থেকে, দিনানা দিন খাওয়া পরিবারের থেকে আজকে বিধায়ক, এই যে সংগ্রামের যে জায়গাটা, এটা কিরকম ছিল? দেখুন, আমি একটা সেই পরিবারের বউ এবং পরিবারের মেয়ে, বিয়ে হয়ে এসেছি। বিয়ে হয়ে আসার পর সেখানে সংসারে তো আমার অনেকটা থাকতেই পারে। তখন আমি কাজ টাজ করে কোনোরকম থাকতাম। তারপরেই একটা প্রস্তাব আছে পাঠিয়ে পাঠিয়ে কাজ মানে দায়িত্ব নেয় না, পাঠিয়ে করবো রাজনৈতিক ক্ষেত্রে আমি যাবো না। আমি বেজার। তখন আমার শ্বশুর মশাই বলেছিলেন যে এখানে যখন দল সুযোগ দিচ্ছে কেউ ডাকলে সেটা করছে না, রাজনীতি কি অসুবিধা। আমি তখন বললাম যে আমার অসুবিধা কিছু নাই, কিন্তু আমার তো পাঠিয়ে দিলে সংখ্যা কি করছে আমার আমি পাটি পাটি দেয়নি। তখন আমার শ্বশুর বললো যে সংসার তো করছো এবং সবাইকে দেখছো, তাহলে পাঠন করো জনগণের জন্য। রাজনৈতিক মানে জনগণের সেবা, সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। একটা রাজনৈতিক একটা ক্ষমতা বল না থাকলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে না। এটা করো না, সংসার নিয়ে চিন্তা করবে না। আমরা সেদিকে তবে কত সাল থেকে এই বিজেপিতে 2014 ভোটের কার্যকর্তা, 2019 নগরের সাংবাদিকা, 2021 বিধানসভা প্রার্থী, 2022 বর্তমান জেলার সাংবাদিকা, 2024 বোলপুর লোকসভা আমাদের বোলপুর জেলার ভাই গিয়েছিলেন ইনভাইটি মেম্বার হয়ে। আবার 2025 বোলপুর জেলার জিএস, 2026 রাজনীতির তো সেরকম কোনো পাঠ ছিল না। তাহলে যখন প্রথম রাজনীতিতে আসা হলো তখন কি মনে হয়েছিল? একটু ভয় লেগেছিল, ভয়ে কান্নাকাটি করছিলাম। এটা আবার এত বড় বাইরে থেকে পালন করতে পারতো চলতে পারতো। আর তখন আমার ভাইরা সব করেছিল, আমার 2 ভাই আছে, যে দিদি তোমার চিন্তা নাই, সামনে আসবি, তোমার চলার হতে আমরা সবাই থাকবো, তোমার সুবিধা অসুবিধা আমরা দেখবো এবং তোমার অসুবিধা হবে না। 2021-এও আপনি টিকিট পেয়েছিলেন, যেটা সবার যেটা লড়াইয়ের প্রার্থী হয়েছিলেন। তখন একই রকম মনে হয়েছিল প্রথম যখন শুনলেন যে আপনি প্রার্থী? প্রথম যখন আমি শুনি, একটা বাড়িতে কাজ করছিলাম, একটা বাড়িতে কাজ করছিলাম, কাজ করতে করতে আমি যখন কার্টুন হয়েছিল এবার রান্না করে বুঝতে যাবো, তখন দেখছি ওদের টিভি চলছে, টিভিতে দেখাচ্ছে প্রতিটা প্রোগ্রাম আছে। তখন আমি তাকে যে অবাক হয়ে গেলাম, যে এটা কি হলো রে বাবা, আমাকে এটা দেখাচ্ছে, আমি তো কাউকে বলি নাই, আমার নামটা কে পাঠালো। এদের আমি তখন দাঁড়িয়ে ওদের ওখানে কাঁদছি, যে আমার কাজের বাড়ি ভর্তি করতাম, কাজের বাড়ি বলতে বলতে তোমার নাম আমার জব করতে আমি তো জানি না এখানে আমার নামটা কে দিল আর এই জায়গায় কেন আমি। তখন রাজনীতি ক্ষেত্রে অতটা আমার জানা ছিল না, শিক্ষাও অতটা ছিল, তখন জানবো যে পার্টি এটা। তারপরে যখন এবার অনেক রকম দিক থেকে তো আরে ভয় করতে আসছে, তখন আমার ভাই 2 ভাই বলেছিল, কেউ না থাকুক দিদি, আমরা তোমার পাশে আছি। এখন চন্দ্রশেখর পাত্র আর প্রদীপ দেয়াল, ওই 2 ভাই সবসময় আমাদের সেই টাইমে গাইডলাইন করেছে। এবং আমার সমস্ত স্তরে যে কার্যকর্তারা ছিল, জেলা, রাজ্য, বুথে, মন্ডলে, সবাই সাপোর্ট করেছে। সবাই কিন্তু আমাকে নিয়ে সেই 21 ভোট পার করেছে। তখন থেকে এখনো পর্যন্ত যে কাজ করছি সবারই সহযোগিতা নেই, আমি এই কাজ সিদ্ধান্ত কিছু বলি। সেবারে আপনি আপনার জয়লাভ করতে পারেননি, কিন্তু একটা ব্যাপক ভোট আপনার মানুষ আপনাকে দিয়েছিল। এবারে আবারও প্রার্থী, কি মনে হয় যে কি এখন জাদু দেখলেন বিজেপির নেতৃত্বরা, যেখানে আবারও কলিতা মাঝিকেই প্রার্থী হিসাবে তারা ভাবতেন? জানি না এটা কি দেখেছেন কোন নেতৃত্ব, কারণ তাদের কাছে কি বার্তারা আছে, কি তারা দেখেছেন আমার এটা জানা নেই। আমি তো টিকিটের জন্য আবেদনও করি নাই, আর আমি কাউকে বলিও নাই।
আর সত্যি কথা বলতে আমার উপর লেভেলে এত নেতা নেত্রী চেনা পরিচিত নাই। এখন হয়েছে, এখন টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই আসছে, চিনছে যাচ্ছে, তখন এতটা ছিল না। যা 21-এ যে দুঃখটা ছিল সেটা এখন আর নেই, কারণ আমি 21 থেকে কন্টিনিউ পার্টির সঙ্গে যুক্ত আছি বলে অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে। এবারও যখন প্রার্থী হলো, ঘোষণা হলো, তখন আপনার কেমন লেগেছিল যে আবারও আপনার লড়াইয়ের ময়দানে কিন্তু আবারও আপনি যাচ্ছেন, এবং আপনার পাশে যাদেরকে আগের বারে পেয়েছিলেন তারাই আপনার সহায়তা করেছিল? তো একদম সকলেই সব। তো এইবার যখন আপনি 2021-এ জয়লাভ করলেন না, তখন আবার আপনার পুরনো যে মানে পরিচারিকার কাজ সেখানে চলে গেছিলেন? হ্যাঁ, পুরোনো পরিচালিকার কাছে আমি যখন জয়লাভ করতে পারিনি, তখন সবাই এসেছিল, তখন আমি সাতটাবাড়ি কাজ করতাম। সাতটাবাড়ি আর সম্ভব হয় না, কারণ পার্টি যখন আমাদের একটা দায়িত্ব দিয়েছিল, তার দায়িত্ব তো থাকে কিছু। তাই আমি বললাম এত সময় দিতে পারবো না, তাহলে 2টো বাড়ি করলাম। সেটা এই 26-এ টিকিট পরেও করেছি। যখন আমার নমিনেশন হয় তারপর কি বললেন তখন ওনারা? ওরা বললেন যে যে দল তোমাকে যে একটা দায়িত্ব দিচ্ছে সেই দায়িত্ব পালন করো, ঘরের সংসারের কাজ নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, সেই কাজটা আমরা করে এসেছি। এখন তো একটা দায়িত্ব পেয়ে গেলেন, একটা বড় দায়িত্ব, তাহলে এখন কি আর ওটা করা সম্ভব হয়ে উঠবে? আর মানে যে ওনাদের বাড়িতে যে কাজকর্ম, সেটা কি সময় দেওয়া কি সম্ভব হবে? এখন দেখতে ভাবতে হবে, এটা এই বিষয়ে বলতে পারছি না আমার, তবে আমার মনে হয় আর পারা যাবে না, কারণ একটা গুরু দায়িত্ব হয়ে গেছে। এটা বিশাল দায়িত্ব, পার্টি করা একটা আর একটা দায়িত্ব পাওয়া আলাদা। কারণ এখন আপনাকে গোটা মানে বিধানসভা এলাকার সব মানুষের দায়িত্ব এখন আপনার। তাহলে বিধানসভার দায়িত্ব সামলানোর জন্য কতটা নিজেকে তৈরি করেছেন? মোটামুটি তৈরি হয়ে গেছি, এবং তার সঙ্গে আমার যারা আছে কার্যকর্তারা তারাই দিয়ে যাবে। এবং আমার ইলেকশন এজেন্ট যিনি আছেন, খুব অভিজ্ঞ লোক, শান্ত লোক, শিক্ষিত, বুদ্ধিমান, আমার থেকে বয়সে অনেকটাই বড় উনি আছেন, অবশ্যই এগিয়ে। এবং আমার যে বিজেপি পার্টি মন্ডল সভাপতিরা আছেন, তারাও সহযোগিতা করেন। আর যে বিধানসভা এলাকায় কি কি কাজ? বিধানসভা যে তোমার কেন্দ্র সরকারের প্রকল্প অনেক জায়গায় পৌঁছায়, বিধানসভায় একদম পাই নাই। আমার আশপাশে বিধানসভা জঙ্গলমহল এরিয়া, না জলের ব্যবস্থা আছে, না রাস্তাঘাটের ব্যবস্থা আছে, না ঘরবাড়ি আছে, না একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, না একটা শিক্ষা কেন্দ্র আছে, সব দিক থেকে দুর্বলতা পিছিয়ে আছে। প্রথম কাজ হচ্ছে বুঝতারা স্বাস্থ্য কেন্দ্র দেখা। দ্বিতীয়ত একটা ফায়ার ব্রিগেড দরকার আউসকা বিধানসভা, সেখানে জঙ্গলমহল এরিয়া, কখনো কখনো বনে ঝরে মানে আগুন লেগে যায়, সেটারও দরকার নিবারণ। ফায়ার ব্রিগেডের বিশেষ করে দরকার আউসকা বিধানসভার জন্য, জঙ্গলকে বাঁচাতে আউসকা বিধানসভার জন্য বিশেষ করে দরকার একটা ফায়ার ব্রিগেড। কারণ এই আউসকা বিধানসভার মধ্যে কোনো জায়গায় যদি একটা বড় ধরনের কিছু হয় বিস্ফোরণ, এখানে কিন্তু ফায়ার ব্রিগেড নাই, সেটা ভাতার থেকে আনতে হয়। তাহলে ভাতার থেকে আনতে শেষ সময় অনেকটা লেগে যায়। তার জন্য এটা দরকার। 3 নম্বর কাজ হচ্ছে জল, মানুষের বাড়ি বাড়ি জলের ব্যবস্থাটা আগে, মানুষকে জলের পরিষেবা না দিতে মানুষ বাঁচবে কি? জল এবং রাস্তাঘাট, ঘর বাড়ি, এবং নারীদের সুরক্ষা, সব চাইতে হচ্ছে নারীদের সুরক্ষা। জঙ্গলের ভেতরে রাস্তা, স্কুল আসা, কলেজ যাওয়া, এটা সুরক্ষা।